যেহেতু একজন রিকোয়েস্ট করছে, তার রিকোয়েস্টটা আপনাদেরকে দেখানো হবে। নেক্সট ক্লাস থেকে আমরা পার্ট ড্রয়িং ফিগারের মাপ যেটা, সেটা সবসময় আপনার মাথায় রাখতে হবে। হ্যাঁ, মাথার সাথে শরীরকে কম্পেয়ার করলে একটা শরীর কতক্ষণ হয়, মাথা সাইজের সহ 8.5 ভাগ। এটা হচ্ছে একটা নর্মাল একটা ফিগারের মাপ। এখন ধরেন ফিগার তো সবসময় সোজা সাঁটাম হয়ে আপনার সামনে দাঁড়ায় থাকবে না, তাই না? ফিগার কখনো বসে থাকবে, কখনো শুয়ে থাকবে, কখনো বাঁকা হয়ে থাকবে, নানান ভাবে একটা ফিগার থাকতে পারে। এই ক্ষেত্রে আপনার কি করণীয় বা আপনি কিভাবে মাপটা বের করবেন, কি করবেন? খুব সহজ হিসাব। আপনার ফিগারকে প্রথমে আপনি হরিজন্টাল এবং ভার্টিক্যাল যে লাইনটা আছে, সেই লাইন কতটুকুনের মধ্যে রাখবেন সেটা দেওয়ার পরে আপনি ফিগারটা কতটুকুনের ভিতরে বা কোন অ্যাঙ্গেল আছে সেই অ্যাঙ্গেল গুলোকে আটকাট করে নেবেন। কিভাবে? ধরেন একটা ফিগার এখানে বসে আছে, চিন্তা করছে বা দাঁড়ায় আছে, এটাই। তাইলে মাথার সাথে ওর পুরো শরীরটাকে আপনি মাপ দিবেন। করে নেবেন আমার ফিগারটা যদি আমি মাথাটা আঁকি, তাইলে মাথা থেকে সে তো যদি বসে থাকে বা দাঁড়ায় থাকে বা হেলান দিয়ে থাকে, তাহলে প্রথম অংশটা এই যে জায়গাটা ব্যাকা হয়ে আছে বা হেলান দিয়ে আছে, সেটা মাথা দিয়ে কতটুকু দেখেন। আমরা পাইছিলাম 1, 2, প্রায় 2.5 গুণ একটা জায়গা, যে জায়গা থেকে সে ব্যাক করে। ঠিক আছে? তাইলে যদি আমরা ড্রয়িংটাকে মাথাটার ড্রয়িংটা করি, দেখেন করে আমরা গলার ড্রয়িংটা নিয়ে আসি, এবং এগুলো খুব লাইট লাইট লাইনে এগুলো প্র্যাকটিস করতে হবে। তারপরে তার পাঁচটা কিভাবে আছে, একটু বেঁকে আছে না সোজা আছে? সোজা যদি থাকে তাহলে কেমন আছে, কতটুকুনের ভিতরে আছে? হ্যাঁ, মানে ফিগার ড্রয়িংটা হচ্ছে আপনার একটা মাপ থেকে বিষয়। আমি এর আগেও বলছি, এখনো বলছি, এবং এই মাপটা অবশ্যই আপনাকে মূল মাপ চিন্তা করে করতে হবে এবং মাথা থেকে মাপটা শুরু করতে হবে। একটা জিনিস তো অনেক ভাবে থাকতে পারে, যেমন একটা বোতল, একটা বোতলের কি হইতে পারে, অনেক রকম হইতে পারে। সবসময় যে একটা বোতল আবার লম্বাই হবে বা একই রকম হবে, কোকের বোতল হবে এমন কোনো কথা না। আপনার বোতল কোকের বাদেও অনেক রকম বোতল হতে পারে। আবার ফিগারের গঠন অনেক রকম হইতে পারে। হ্যাঁ, এটা যখন আপনি যাকে আঁকতেছেন বা যে জিনিসটা দেখে আঁকতেছেন, সেটা লক্ষ্য করে আপনার চেষ্টা করতে হবে। হ্যাঁ, এই ড্রয়িং গুলোকে এভাবে আমি যেভাবে দেখাচ্ছি, এই সেম স্টাইলে প্র্যাকটিস করতে হবে, নাহলে কোনোদিনও আপনি এই ড্রয়িং কমপ্লিট করতে পারবেন না, এই ড্রয়িং করে শেষ করতে পারবেন। এই মাথার মাপটাও আমি আপনাদেরকে শেখাবো। হ্যাঁ, কারণ এখন হচ্ছে আমরা তো আলাদা আলাদা মাপগুলো শিখে নেই, আমরা মূল ফিগার গুলো নিয়ে আলোচনা করতেছি। এরপরে এখানে প্রত্যেকটা পার্ট কিভাবে কোনটা কোথায় বসতেছে, কোন মাপ অনুযায়ী বসতেছে, যেরকম আপনি মূল ফিগারের মাপ শিখছেন, তার পাশাপাশি কিন্তু আমাদের প্রত্যেকটা মানে জিনিসেরই মাপ আছে। যেমন হাতটা ড্রয়িং করলে হাতের মাপটা কি হিসাবে আসবে, বা মুখটার মাপ কি হিসাবে যাবে, কোথায় তার কান হবে, কি হিসাবে কানটা বসবে।
দেখেন ওর যে পা, ওই পায়েরও কিন্তু একটা মাপ আছে, হ্যাঁ, সেই মাপ অনুযায়ী কিন্তু ওর পা পড়বে। এখন দেখেন এর আগে আপনাদেরকে আমি বলছিলাম যে লাইনের একটা ব্যাপার থাকে, যেমন এই পাটা ওর অনেক সামনে, তাই না, এই পোর্শনটা আমার চোখের সামনে, ওই পোর্শনটা কিন্তু পিছনে। তাহলে সেই হিসাব করলে এখানে যদি আমি ড্রয়িং গুলো কমপ্লিটও করি, বা কমপ্লিট তো আমি করবোই, সেই ক্ষেত্রে অবশ্যই এখানকার লাইনের থেকে ড্রয়িংটাকে কি করতে হবে, হালকা, হ্যাঁ, এখানকার লাইনের থেকে ড্রয়িংটাকে হালকা করে কমপ্লিট করার চেষ্টা করতে হবে। যে লাইন থাকবে এখানে, ড্রয়িংও থাকবে, সবই ঠিক থাকবে, বাট হালকা লাইন। কেন লাইন? কারণ হচ্ছে একটাই, কি কারণ? কারণ হচ্ছে যে এটা সামনে পিছনে, ড্রয়িং এর মধ্যে আপনি ড্রয়িং এর লাইনের মাধ্যমে কিন্তু এটা খুব ইজিলি বুঝাইতে পারবেন। এখন মানুষের শরীরের অনেক রকম গঠন হয়, গঠন অনুযায়ী তার ড্রয়িংটা চেঞ্জ হবে, কিন্তু মাপ সবসময় একই থাকবে। এখন দেখেন এইটা কিন্তু সে ভাঁজ করে বসে আছে, এখন এটা যদি দাঁড় করতো তাহলে কিন্তু তার মাপটা আর এটা মিলে 8.5 গুণ হইত। এবং মাপটাও ঠিক ওভাবেই দিতে হয়, এভাবে এভাবে করে মাপতে মাপতে নিচে যেতে হয়, কতর ভিতরে আসে, এবং তারপরে তার পা গুলো কোন সাইডে গেছে এবং সেখানে কতটুকু অংশটা ব্যান্ড হয়ে গেছে। যেমন আমি এর আগে দেখেছিলাম যে একটা মানুষ বসা অবস্থায় 4.5 গুণ হয়, কেন? মাথা থেকে, কারণ তার পা তো আর বসা অবস্থায় উপরের দিকে উঠে যাবে বা লম্বা হয়ে যাবে, এটা কিন্তু আর দাঁড়ায় থাকবে না, যে মানুষটা মাথাটা মানে মাথার সাথে ওইটার মাপ হবে, তাই না, কারণ এটা উপরের দিকে উঠে যাচ্ছে। এখন দেখেন যে শুধু এই মাথাটা নিয়ে আলোচনা, মাথাটা নিয়ে যখন আলোচনা করবো, আমাদের মাথার প্রথম অংশ হচ্ছে, লক্ষ্য করেন, একটা সার্কেল, সার্কেলের পরে আমাদের মাথার আরেকটা অংশ আছে, সেটা হচ্ছে অর্ধেক, একটা ইউ আকৃতি। এখন এইটা নানান দিকে ঘুরতে পারে, যদি কোনো কারণে এটা সাইডে ঘুরে যায়, দেখেন তখন মাথার যে অংশটা এটা কিন্তু অনেকটা এই আকৃতি গ্রহণ করে। এটা হচ্ছে স্কেলিটন, যদি আপনারা দেখেন সেখানে দেখবেন। এবং মানুষ যখন বাঁকা হয়ে থাকে, মূলত লাইনটা মধ্যখান দিয়ে যাবে, কিন্তু যখন সে বাঁকা তাহলে লাইনটাও সেই অনুযায়ী ঘুরে যাবে, কিন্তু জিনিসটা তো সার্কেল, সার্কেলটা সার্কেল অনুযায়ী থাকে। তাহলে মিডিল লাইন থেকে যদি আমরাও নাকটাকে চিন্তা করি, চিন্তা করে ড্রয়িংটা কমপ্লিট করি, লক্ষ্য করেন এই পাশ থেকে তো নাকের অংশটা যাবে, বাদ যাবে, বাদ যায় কিন্তু তার চোখটা আসবে না, বাদ যায় তার চোখটা আসবে। আচ্ছা, তারপরে দেখেন তার ঠোঁটটাও সেম, এই ঠোঁটটা মিডিল লাইনে থাকবে, তাই এই অংশটা বেশি দেখা যাবে, বাট এই অংশটা তুলনামূলক কম দেখা যাবে, যেটা সাইড একটা ফেস আমি আলোচনা করছি। তারপরে তার থুতনির যে একটা বাকি অংশ, সেই অংশটা যাবে, ঠিক আছে। এখন মানুষের বয়স অনুযায়ী বা যেটা হোক সেটা চেঞ্জ হবে। এখন চুল, চুলটা কি? এই যে মাথা, এই মাথার উপরে তার চুল, তাই না, মাথার তো নিচে তার চুল নাই, মাথাটার উপরে তাদের মানুষের এভাবে চুল থাকে, চুলটা থেকে মানুষকে মনে করেন দেখা যায়, হ্যাঁ। আবার এই যে চোখ আর নাক, এটা মিডিলে হবে কান, এখন এইখানে যেটা সাইড হয়ে গেছে এটাও ঠিক এখানে থাকবে, তার মানে কানটা সাইড থেকে পুরো ডিটেলে এভাবে করে দেখা যাবে। এখন বয়স্ক মানুষ হলে সেই অনুযায়ী এরকম লাইন দিলে এটা কতটা বয়স্ক মানুষ বা কিরকম, সেগুলা বোঝা যাবে। ধরেন একটা বয়স্ক মানুষ হতে পারে, ইয়ং মানুষ হতে পারে, সেটা দেখতে সেটা আপনি ভাবে লাইনের মাধ্যমে দেখাতে পারবেন, কিন্তু মূল ড্রয়িংটা কিভাবে চিন্তা করতে হবে, এই জন্য আমাদেরকে পার্ট ড্রয়িং আলাদা শিখতে হবে এবং প্রত্যেকটা জিনিসের মাপ আলাদা আলাদা জানতে হবে। তাইলে পুরো ফিগারের মাপটা আমি শিখলাম, কিন্তু প্রত্যেকটা জিনিস কোথায় কিভাবে কতটুকু, যেমন হাতেরও একটা মাপ আছে, হাতের অংশ আছে কয়েকটা, সেই অনুযায়ী হাতটাকে ভাগ করতে হয়, হ্যাঁ। বুকের একটা মেজারমেন্ট আছে, বুক থেকে পেটের একটা মেজারমেন্ট আছে, আপনার পুরো ফিগারটা যাতে বসা মানে বোঝা যায় যে এটা একটা কিরকম একটা মানুষ বা ওর ফিগারের কোনটা কতটুকু অংশ, হ্যাঁ। এবং সবসময় ফিগার চেষ্টা করবেন যে র, র বলতে দেখবেন আপনারা নেটে সার্চ করবেন ফিগার ড্রয়িং, হ্যাঁ, পিন্টারেস্ট নামে সাইট আছে, তারপরে আপনার নর্মাল গুগলে যা যদি লিখে ফিগার ড্রয়িং, আপনারা এখন কি শিখতেছেন ফিগার ড্রয়িং, দেখবেন যে অনেক ফিগার চলে আসবে, এরকম র ফিগার যেগুলো থাকবে, যে কাপড় চোপড়ের একটা বিষয় কম, ফিগারের অংশগুলো দেখা যাচ্ছে, সেগুলো যদি স্টাডি করেন
হয়ে যাবে জিনিসটা, কারণ আমি ভিতরে প্রত্যেকটা ড্রয়িং করতে জানি। দেখেন, মানে একটা রিয়েল যে ফিগার, সেই ফিগারটা কিরকম হবে। হ্যাঁ, লক্ষ্য করেন যখন আমি ওই মানে ইয়েগুলো জানবো, ভিতরে কোনটা কোথা দিয়ে গেছে, কোন অংশটা কিভাবে গেছে, তখন কিন্তু উপরে এরকম একটা পোশাক পরানো কোনো ব্যাপার না। কারণ পোশাক একটা ফিগারের উপরেই থাকে, পোশাকের নিচে তার মূল গঠন থাকে। যার কারণে একই পোশাক দেখবেন মোটা মানুষ পরলে একরকম দেখাবে, আবার ওই একই পোশাক যদি একটা চিকনা পাতলা মানুষ পরে আরেক রকম দেখায়। হ্যাঁ, বা বিভিন্ন আকৃতি অনুযায়ী তার কিন্তু পোশাকের যে ডিজাইনটা, ধরনটা চেঞ্জ হয়ে যায়। কেন চেঞ্জ হচ্ছে? কারণ তার ফিগার অনুযায়ী মাংসপেশিতে তো কাপড়টা জড়াচ্ছে। তাই আপনাকে অবশ্যই উপর থেকে দেখেই বুঝে দেখতে হবে, এই যে উপর থেকে দেখে কে সাউন্ড করতেছে। মিউট থাকেন, সবাইকে মিউট করে দিচ্ছি, বাট কোথা থেকে যেন সাউন্ড আসছে। আচ্ছা, যেটা বলতেছিলাম যে কোন একটা ফিগারের ওই ভিতরটা আপনি আঁকতে জানেন, শিখে গেছেন, এই প্রত্যেকটা মাপঝোঁক আপনি জানেন, তখন কিন্তু আপনি উপর থেকে দেখতে বুঝে যাবেন যে একটা ফিগার কিরকম, বা কোন স্টাইলে তার পোশাকটা আছে, বা পোশাকের এই ভাবটা কেন আসছে, কোথা থেকে আসছে, কোন মাংসপেশির কারণে ভাবটা আসছে। আপনারা দেখবেন যে ওল্ড মাস্টার পেন্টিং সার্চ করলে এই জিনিসগুলো দেখতে পাবেন, ডিটেল আছে। আমাদের দেশে তো এখন বর্তমানে অনেক পেন্টিং আছে, ওগুলো দেখতে পারবেন। আচ্ছা, এখন দেখেন একটা বসার ফিগার আপনার, আমি এগুলো কিছু ফিগার আপনাদেরকে ড্রয়িং করে মেজারমেন্ট করে দেখাচ্ছি, বিভিন্ন ধরনের ফিগার হইতে পারে। ধরে নেন আমাদের মাথা, তাইলে আমরা শিখছিলাম কি মাথা 4.5 গুণিত 1, 2, 3, 4, 4.5, মোটামুটি এখানে শেষ হবে ফিগারটা, যদি আমি এই মাথাটা এই সাইডে রাখি। এখন ধরেন মাথাটা কি একটু বাঁকায় যদি থাকতে পারে না, বাঁকায় আছে। এগুলো বিভিন্ন ধরনের ফিগার দেখে, বই দেখে বা বিভিন্ন ড্রয়িং দেখে দেখে বারবার প্র্যাকটিস করতে হবে, অটোমেটিক দেখবেন হাতে চলে আসবে। হ্যাঁ, কঠিন কোনো কিছু না, এটা অ্যাকচুয়ালি প্র্যাকটিসের ব্যাপার, আর কিছু না। ওইটা আমাদের যে পাটা যখন মানুষ বসে থাকে তখন কি হয়, উপরের দিকে উঠে যায়। অনেক সময় দুইটা পাও দেখা যাবে না পিঠ থেকে, আবার অনেক সময় দুইটা পা দুই দিকে দেখায়, কিন্তু এইভাবে কিন্তু একটা মানুষ বসে না। মানুষ দেখবেন যে একটা পা যদি উপরে থাকে আরেকটা পা সামনের দিক দিয়ে এরকম নিচে আছে, উপর দিয়ে দেখা যাচ্ছে না। হ্যাঁ, কারণ দুই পা এরকম করে বসবে না। একটা মানুষ বসে যখন কিভাবে, এভাবে কৃষকরা অনেক সময় ধান কাটতেছে ওই টাইমে ইয়েটাতে বসে, বাট নর্মালি যদি একটা মানুষ বসে কি স্টাইলে বসে, এগুলা দেখেন আপনাদের সামনে আপনাদের ঘরে যারা বসে আছে তাদেরকে দেখে দেখে জিনিসগুলোকে রিয়েলাইজ করার চেষ্টা করবেন। তাহলে দেখবেন যে আপনি আঁকতে পারছেন, ড্রয়িং করতে পারছেন। এখন ধরেন এটা যদি আমি একটা মেয়ের কথা চিন্তা করি, একটা মহিলা ধরেন বসে আছে, হ্যাঁ, দেখেন এখন ধরেন তাকে একটা পোশাক পরাবো, আমি যদি ড্রয়িং জানি, আমি তার ড্রয়িং এর উপরে তার পোশাক পরানো আমার কাছে কোনো ঘটনা নাই, এটা ঘটাইতে আমার খুব বেশি চিন্তা করতে হবে না, বা খুব বেশি কষ্ট আমার আসবে না।
বিভিন্ন দিকে বিভিন্ন কাপড়ের যে ভাঁজটা আছে সেই ভাঁজটা কিন্তু আমরা দেখতে পাবো। হ্যাঁ, এবং এটা কিন্তু তার ফিগারের গঠন অনুযায়ী আসবে, এটা কিন্তু তার ফিগারের গঠন ছাড়া আসবে না। আচ্ছা, হাতটা ঠিক পিছনে আছে, এটা হাতের যে একটা মাপ। হাতটা একটু বড় দেখা যাচ্ছে, কেন দেখা যাচ্ছে? কারণ সেই ব্যক্তিটা কিন্তু হাতটা কিন্তু আমাদের অনেক কাছে, সবচেয়ে কাছে, আমাদের চোখের সবচেয়ে কাছে কিন্তু হাত, কারণ হাতটাকে পিছন দিয়ে আছে, আস্তে আস্তে উপরে উঠে গেছে। ড্রয়িং এ কিন্তু এই জিনিসগুলোকে বোঝাইতে হয়, এটাই কিন্তু একটা ড্রয়িং এর যে একটা ফিগারকে আপনি বোঝাবেন যে সে কিভাবে আছে, এটাই কিন্তু তার মূল। হ্যাঁ, এই এখন আপনি এই হাতটা তো ধরেন ওইদিকে আছে, আমি বুঝাচ্ছি, বাট ধরে নেন আপনি বুঝাতে চাচ্ছেন যে না, হাতটা আমি দেখতে পাচ্ছি, তাহলে কি হইতো? যদি আপনি হাতটা দেখতে পাচ্ছেন তাহলে পিছন থেকে কতটুকু বাকি অংশটা ধরেন সামনে আছে, বা ধরেন এদিকে বাইর হচ্ছে, তাহলে কিভাবে বের হচ্ছে? কোন কোন অ্যাঙ্গেলটা থেকে কতটুকু বের হতে পারে, যেটা দেখে বোঝা যাবে যে তার হাতটা এইদিকে বের হচ্ছে। আছে না যে হাতটা সামনে আছে বা হাতটা পিছনে আছে, বা অনেক সময় একটা অ্যাঙ্গেল একটা ফিগারের একটু অংশ দেখা যায়, বাট বোঝা যায় তার হাত পা আছে নাকি হাত পাই নাই, সে একটা হাত পা ছাড়া বিহীন মানুষ। সবই কিন্তু বোঝা যায়, রিয়ালাইজ করা যায়, হ্যাঁ, দেখা যায়, দেখে বোঝা যায়। সেই অনুযায়ী ড্রয়িং করতে হবে, এবং ড্রয়িং এ আরো ডিটেল কিন্তু করা সম্ভব। হ্যাঁ, আমি যেমন একটু আলোচনা করি, আপনারা ড্রয়িং এর পাশাপাশি স্কেচটা ট্রাই করবেন, এতে করে আপনাদের হাতের যে শার্পনেস বাড়বে। হ্যাঁ, তো দেখেন আমি যদি স্কেচের কথা চিন্তা করি, যেমন এটা তার টুল, তাই না? যেহেতু এটা তার কিন্তু চুলের পরে কাজ, কাজ কিন্তু দেখবেন মানুষের এমনিও ডার্ক হয়, আবার অমনিও ডার্ক হয়। কেন? কারণ চুলের কারণে পুরো মুখটা কিন্তু লাল, আর নিচের অংশটা কি করবে, পুরো ছায়াটা কিন্তু ওইটা নেয়, ওই শরীরের ওই জায়গাটা নেয়। এখন ধরেন পোশাকটা আপনি কি পরে আসছে, সে একটা হালকা লাইট কালারের ড্রেস পরে আসছে, নাকি সে একটা ঘন বা ডার্ক কালারের ড্রেস পরেছে, তার শরীরের থেকে কত পার্সেন্ট ডার্ক ড্রেসটা। মানে এগুলো কিন্তু একটা বোঝার বিষয়। হ্যাঁ, একটা ইয়ের মাধ্যমে, স্কিচের মাধ্যমে আপনি এগুলো সবই বোঝাই দিতে পারবেন যে একটা মানুষ কি, কতটুকু ডার্ক বা কতটুকু লাইট একটা পোশাক সে পরিধান করে ওই মুহূর্তে আছে। এখন দেখেন এই যে এগুলো দিচ্ছে, এগুলা কি, এগুলা কাপড়ের ভাঁজ। তাইলে আমি যদি এখন আগে এগুলোকে ডার্ক করি, হ্যাঁ, তারপরে আমি ধরেন পুরো শাড়িটা একটা লাইট কালার, সে একটা লাইট কালারের শাড়ি পরে আছে, এবং পাটা কিন্তু আরো জোরে, তার মানে এটা আরো লাইট হবে, হাতের কারণে এই জায়গাটায় ডার্ক হবে, কারণ হাতের যে শ্যাডো সেটা কিন্তু তার পোশাকের মধ্যে পড়বে। এই হাতটা ডার্ক হবে, কেন ডার্ক হবে বলেন? কারণ এখানে তার শরীরের ছায়াটা পড়ছে, এটা যেমন উপরের দিকে উঠে আসছে, ওটা কিন্তু ভিতরের দিকে আসছে। তারপরে তার শরীরটা নিয়ে যদি আমরা চিন্তা করি, ধরে নেন সে খুব বেশি একটা ফর্সা মহিলা না, বা সে বেশি ফর্সা মহিলা, সেই অনুযায়ী তার গায়ের কালার এবং কোন জায়গাটা ডার্ক কম, কোন জায়গাটা ডার্ক বেশি, এই জায়গাগুলোতে আপনার ছায়া পড়ছে, এই জায়গাগুলো অবশ্যই ডার্ক। এটা পেয়ে ধরেন, তাহলে এটা তো অনেক একটা নিচ্ছে একটা জায়গায়, তাই না? একটা কাপড় আছে, অনেক কিছু আছে, হাতের ছায়া আছে, তাহলে অবশ্যই এটা কি হবে, ডার্ক হবে। এবং এই যে জায়গাটা, এটা কিন্তু আপনার উপরের জায়গা থেকে নিচে, তাইলে এই জায়গাটাও কি হবে, ডার্ক হবে, এবং এই যে ভাঁজগুলো এগুলো আরো ডার্কে আসবে। তার থেকে বেশি ডার্ক হবে তার এই জায়গাটা। বললাম এই হাতে এখনো কাটছি।
দেখেন এই যে তার যে শরীরের একটা কোনোই থাকে, কোনোর জায়গায় যে একটা মানে তার একটা শেপ থাকে, সেই শেপটা। এখন দেখেন এই দুইটাকে আলাদা যদি করতে চান প্রায় কাছাকাছি কালার, কি করতে হবে? একটা ডাল বাড়া দিতে হবে, আরেকটাতে লাইট রাখতে হবে, অটোমেটিক আপনার ছবি বের হয়ে আসবে। হ্যাঁ, যে দুইটা জিনিস এখানে আলাদা আলাদা। এবং আরেকটা জিনিস বলি, যখন আমরা স্কেচ করি সবসময় মাথায় রাখবেন, আমি তো প্রথমে ড্রয়িং কিন্তু অনেক বেশি ডার্ক করে করেছি, এটা ব্যালেন্স হচ্ছে, খারাপ লাগছে না, কিন্তু আপনারা যখন করবেন, যেহেতু আপনারা স্টার্টিং পর্যায়ে করতেছেন, লাইট করে করবেন, স্কেচের মাধ্যমে সব বোঝা যাবে, বাট লাইন যাতে ডিস্টার্ব না করে। হ্যাঁ, এইভাবে চিন্তা ভাবনা করে লাইট করে ড্রয়িংটা করবেন, তাহলে এইভাবে স্কেচ করে ওটা কাজ থেকে আপনাদের সুবিধা। ঠিক আছে, এই যে বিষয়টা দেখেন, এখানে পুরো একটা ফিল করা যাচ্ছে না যে একটা কাপড় পরে আছে, কোনটা ডার্ক কোনটা লাইট, তারপরে তার হাত, হাতের যে ভাগ, এটা খুব সিম্পল। হ্যাঁ, এটা কিন্তু খুব বেশি যে আমি এখানে কারুকার্য করছি বা অনেক লাইন টাইম দিচ্ছি এরকম কিছু না, খুব সিম্পলের মধ্যে কাজটা করছি। হ্যাঁ, এটা হচ্ছে আপনাদের প্র্যাকটিস, আপনারা যদি প্র্যাকটিস করেন আপনিও এরকম করতে পারেন। 1 সেকেন্ডের ব্যাপার এগুলা, এরকম ভাবে ড্রয়িং করা, এগুলা হচ্ছে, এটা বলা হয় কুইক স্কেচ। হ্যাঁ, মানে সামনে একজন বসে আছে, দেখে দেখে ড্রয়িং করে এবং দ্রুত স্কেচ করে ফেলে। ঠিক আছে, তো এরকম ধরনের প্র্যাকটিস গুলো আমাদের চালাতে হবে। তারপরে ধরেন এই যে মানুষটা যে বসে আছে এখানে, এটা তো লাইট থাকবে, এটা যদি ডার্ক করি, এটা হচ্ছে একটা সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়, একটা মানুষের যে ভর, সেই ভরটাকে বোঝানোর জন্য এটা একটা সবচেয়ে ইম্পর্টেন্ট একটা মানে আপনার হচ্ছে বিষয়। হ্যাঁ, আর এটার মাধ্যমে মানুষের যে ভরটা, সেই ভরটা কিন্তু বোঝা যায়, রিয়েলাইজ করা যায়। ঠিক আছে, এই হচ্ছে আপনাদের আরেকটা ফিগার ড্রয়িং দেখালাম। এবার আমরা আরেকটা আলোচনা করি, কাপড় পরার ফিগার ড্রয়িং নিয়ে আলোচনা করি। বসা একটা ফিগার নিয়ে ম্যাম, আপনি একটা পিক দিছিলেন না যে ওই যে একটা রান্না করতেছে মহিলা, পাশে একটা বাচ্চা দাঁড়িয়ে রয়েছে, এইটা একটু লিখে দেখাই দেন তো। রান্না করতেছে মহিলা, একটা কি ওই যে দৃশ্য, না দৃশ্য থেকে একটা ছবি দিচ্ছে ফিগার ড্রয়িং। হুম হুম। আচ্ছা আচ্ছা, দেখেন এই তো পাই, দেখেন দেখেন। আচ্ছা দেখেন, যখন আপনারা এই ধরনের ফিগার ড্রয়িং করবেন, যেখানে একসাথে 2-4টা ফিগার, হ্যাঁ, বা আরো বেশি থাকতে পারে, কোনো সমস্যা। আগে আপনাদের মাথায় রাখতে হবে ড্রয়িংটা দেখে হরিজন্টাল লাইন, ভার্টিক্যাল লাইন। যেমন ধরেন প্রথম যে ফিগারটা, ধরেন প্রথম ফিগারটা যদি আমার এতটুকুনের মধ্যে থাকে, ইন টোটাল এতটুকুনের মধ্যে আছে, তাহলে পিছনে যে ফিগারটা, সেই ফিগারটা এইটা কতটুকুন উপরে আছে এবং উপরের দিক থেকে এটা কতটুকুনের মধ্যে আছে, আগে এরকম একটা মাপ যোগ করে নিতে হবে। হ্যাঁ, এখন একটু আমি ফোনটা কাটি, আপনারা সবাই আবার জয়েন। উনি আমাকে বললো তাই, আর সবার জন্য এটা, যে যখন আপনি 2টা 4টা 5টা ফিগার ড্রয়িং করবেন, ফিগারটা ধরেন আপনি তো আগে দেখে আসবেন, তারপরে আপনার ব্রেনে ওটা মুখস্থ হবে, মুখস্থ হওয়ার পরে আপনাকে একটা কোশ্চেন করলে আপনি ওই ড্রয়িংটা করতে পারবেন, তাই না? যেহেতু আপনাদের প্রশ্ন আকারে কোশ্চেনের অ্যান্সার দিতে হয়, তাই জিনিসটা বললাম। কিন্তু ম্যাক্সিমাম সময় চারুকলায় কিন্তু দেখে আসতে হয়। হ্যাঁ, তো দেখে তো প্রথমে আপনি প্র্যাকটিসটা করবেন, দেখে যখন প্র্যাকটিসটা করতেছেন তখনই আপনাকে এই মেজারমেন্ট গুলো শিখে নিতে হবে, এবং একবার দুইবার যখন আপনি এভাবে প্র্যাকটিস করবেন, এটা অটোমেটিক আপনার মুখস্থ হয়ে গেছে। হ্যাঁ, এখন ধরেন 5টা ফিগার থাকলেও এরকম করে লাইন দিয়ে নিতে হবে প্রত্যেকটা জিনিস, ধরেন একটা ফিগারের পিছনেই আরেকটা আছে, সেই ক্ষেত্রে আপনাকে লাইনটা ইউজ করতে হবে যে ওর পাটা কোথায় শেষ হচ্ছে এবং ওর মাথাটা এই মহিলা মানে সামনে যে আছে তার থেকে কতটুকু উপরে শেষ হয়েছে, এই দাগগুলো আগে দিয়ে নিতে হবে। এরকম 10টা দাগ থাকলে 10টা দাগ দিয়ে নিতে হবে। আচ্ছা, দিয়ে নেওয়ার পরে আমরা মেন কাজ শুরু করবো, সেটা হচ্ছে ফিগার ড্রয়িং। হ্যাঁ, ধরে নেন ওর মাথাটা এখানে আছে, তাহলে মাথার সাথে আপনি পুরো শরীরের একটা মেজারমেন্ট দিয়ে নিতে পারেন। যেমন এখানে 3, 1, 2, 3, 4, 4.5, মানে মোটামুটি এখানে শেষ হয়ে যাচ্ছে।
ঠিক আছে? আর একটু মাথাটা যদি আমি ছোট করতাম তাইলে আমার পুরো এই দাগের মধ্যে শেষ হতো। অনেক সময় কিন্তু এরকম হয় যে মাথাটা আরো ছোট করতে হবে, মানে এটা এতটুকুনি আমাকে শেষ করতে হবে, একটু বেশি নেওয়া যাবে না। সেক্ষেত্রে আমাকে তখন কি করতে হবে, মাথার সাইজটা ছোট করে দিতে হবে। আচ্ছা, আমাদের এখন প্রয়োজন নাই, তাই আমরা ছোট করতে যাব না। আচ্ছা, তারপরে দেখেন যদি আমি চিন্তা করি যে মহিলাটার গলাটা এখানে আছে, যেহেতু সাইড ফিগার, তাহলে সাইড থেকে তার হাতটা ঠিক এভাবে করে এদিক থেকে এই দিচ্ছি। হ্যাঁ, এটা মানে আমি একটা মেজারমেন্ট করে নিচ্ছি, হালকা হালকা খুব লাইনের মাধ্যমে মেজারমেন্টটা সম্পন্ন করতে হবে। হ্যাঁ, আচ্ছা, তারপরে এখান দিয়ে তার আরেকটা হাত আসবে, এখানে তার বডির একটা পার্ট, তারপরে তার সেকেন্ড পার্ট বডির, সেকেন্ড পার্ট বডির। আচ্ছা, তারপরে বডিটা যদি তার পাটা এদিকে উপরে উঠে যায়, আর তারপরে পাটা এখানে তার নিচে নামলো, এবং এখানে তার পায়ের যে জয়েন্টটা সেটা একটা মাপ দিলাম। এখন আমি মূল ড্রয়িং এ চলে যাব। মূল ড্রয়িং এ মহিলাটা সাইড হয়ে আছে, সাইডে ফেসটা, তাহলে সাইডে ফেস, এই ফেস গুলো আপনারা ফেস ড্রয়িং এ যাই ক্লিয়ার হবে। হ্যাঁ, সাইড হয়ে যখন একটা মানুষ তাকায় থাকবে তখন চোখটার অর্ধেক দেখা যাবে। এখানে তার চুল, এখান দিয়ে গ্রামের যেহেতু পশু, তার হচ্ছে শাড়ির আঁচল। এইটা কোনটা? এখন দেখেন আমি এটা দিছি, ওখানে এভাবে আছে, কোনো সমস্যা নেই, আমরা এটাকে মিলাবো। কিভাবে মিলাবো? এই যে শাড়ির ব্লাউজ দিয়ে এভাবে করে মিলাইলাম। হ্যাঁ, আবার আরেকভাবে একটু হইতে পারে, ওটা কোনো সমস্যা নাই, যেভাবে আছে আমাকে সেভাবে ড্রয়িংটা কমপ্লিট করতে হবে। এরপরে এখানে সে যেহেতু বসে আছে, তার মানে একটা পিড়ি আছে। এই যে পার্সপেক্টিভ, আপনাদের পার্সপেক্টিভ ড্রয়িং, ঠিক আছে, পিড়ি, সব দাগ এক কোণে যায় কি হবে, মিলে যাবে, এই জন্য এটা বাঁকা, এটাও বাঁকা, এদিক গেলে কিন্তু ড্রয়িং ভুল হয়ে যেত। হ্যাঁ, আর একটা পিড়ির জন্য পুরো ড্রয়িংটাকে দেখতে খারাপ লাগতো। এই এখন দেখেন কানের দুল দেখালাম, চুলটাকে ঘন করে দেখালাম। এরপরে ওর সামনে হাড়ি পাতিল আছে, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট, আমি সেগুলোর একটু ড্রয়িং দেখাই আপনাদের, ড্রয়িংটা তাহলে বুঝতে সুবিধা হবে। যেমন ধর একটা পাতিলের দূরত্বটা মেজারমেন্ট করে নিতে হবে, যে এতটুকুন দূরত্বে তার পাতিলটা আছে, এবং পাতিলের ড্রয়িং এটাও কিন্তু ইম্পর্টেন্ট। এই যে দেখেন এখানে ওভাল, সার্কেল, এই সমস্ত জিনিসের কিন্তু এখানেও ব্যবহার, তাই না? এখানে ওইদিকে কাঠি দেখাইতে দিয়ে আছে লাস্ট।
এখানে একটা বর্তন দেখাইছে যেখানে হচ্ছে আপনার পিঠা রাখছে তারা। এগুলো কিন্তু ইম্পর্টেন্ট, এই যে ওভাল, সার্কেল, তারপরে কলসি ড্রয়িং দেখাইছে। আপনাদের এবারকার শুধু কলসি ড্রয়িং নিয়ে আসছে আলাদাভাবে, শুধু কলসি ড্রয়িং। মোটামুটি একটা যা মানে প্রয়োজনীয় যেগুলো যেগুলো ছিল করলাম। এখন দেখেন, এখন পিছনে যে ছেলেটা আছে সে কিন্তু তার মায়ের থেকে একটুখানি মানে তার শরীরের একটুখানি উপরে এবং মাথা থেকেও সে ছোট সাইজে কিন্তু সে দাঁড়িয়ে আছে, সে মাথা থেকে একটু বড়। হ্যাঁ, এবং ছোট বাচ্চাদের মাপ আমরা কিন্তু শিখছিলাম যে কি মাথা থেকে শরীরটা ওই একটু ছোটই হবে, ওই 8.5 গুণ কখনোই হবে না। যেহেতু এটা পিঠার একটা টাইম বোঝাচ্ছে, মানে শীতকালের কিন্তু একটা সময়কে এখানে বোঝাচ্ছে তারা যে শীতকাল। হ্যাঁ, তাইলে আমরা একটু মজাও করতে পারি, সবসময় যা দেখতেছি একদম তাই আঁকতে হবে, তা না আঁকলে হবে না, এরকম কিন্তু কিছু না। কারণ কি, শীতকাল, তাই না? তাহলে শীতকালে সে একটু এরকম টুপি তো পরতেই পারে। হ্যাঁ, শাল দিতে পারেন, আবার টুপি চেঞ্জ করতে পারেন, 2-3 জন থাকলে আছে না যে অনেক সময় আহ মাথার মধ্যে বিভিন্ন ধরনের কিন্তু টুপি পরে, দেখবেন এই যে শীতের টুপি, এই যে এমন টুপি আছে না বাচ্চারা পরে, এমন টুপি পরে। আবার ওই যে মাঙ্কি ক্যাপ পরে। মাঙ্কি ক্যাপের ড্রয়িংটা যদি করতে চান কি হবে, পুরা কান নাক মুখ এভাবে করে ঢাকে দিতে হবে, ঢাকে দিয়ে উপরে ক্যাপ, এখানে ছোট ছোট চোখ নাক খেতে হবে। হ্যাঁ, তো মানে এরকম অনেক কিছু ক্রিয়েট করা যায় যদি আপনি প্রকৃতিকে, নেচারকে দেখেন এবং একটা ওই টাইমে চেঞ্জটাকে লক্ষ্য করেন যে এই টাইমে আমরা এইভাবে কি করি, কি কি পোশাক পরিচ্ছদ করে ঘোরাঘুরি করি। হ্যাঁ, দেখবেন যে অটোমেটিক আপনার মধ্যে চেঞ্জ গুলো চলে আসছে। তো এই হচ্ছে সিম্পল ড্রয়িং, মানে এগুলো কিন্তু প্র্যাকটিস। মূল কথা হচ্ছে প্র্যাকটিস, আপনি প্র্যাকটিস করবেন আপনার হাতে অটোমেটিক চলে আসবে। এটা একদিনে 2 দিন আসবে না, যে অনেক কঠিন এরকমও কিছু না, আবার অনেক সহজ তাও না। প্র্যাকটিস করলে পারবেন, না করলে পারবেন না। আমাদের ঢাকা ইউনিভার্সিটিতে যখন ভর্তি পরীক্ষা হয় চারুকলাতে, ধরেন অনেক স্টুডেন্ট আছে যাদের উদ্দেশ্য থাকে আমি ঢাকা ইউনিভার্সিটিতেই পড়ব। এখন সেটা যেই ডিপার্টমেন্টই হোক, ধরেন সে তো মেডিকেলও পরীক্ষা দেয়, ধরেন মেডিকেলের স্টুডেন্ট, বুয়েটের স্টুডেন্ট, আবার আপনার অন্য ডিপার্টমেন্টের স্টুডেন্ট, কিন্তু দেখা গেছে ওগুলোতে টিকা টাফ, চারুকলায় তুলনামূলক সহজ। এখন সে চারুকলাতে তো পরীক্ষা দিবে, কিন্তু চারুকলায় একটা জিনিসই একটু কঠিন, সেটা কি ড্রয়িং। ড্রয়িং এর পরীক্ষা ওদের আলাদা, আগে হচ্ছে নৈর্ব্যক্তিকে টিকলে, পরে যে এমসিকিউতে টিকলে ড্রয়িং এর পরীক্ষা দিতে পারবে। আচ্ছা, তখন তারা করে কি, 3 মাসের একটা কোচিং করে, যে কোচিং এ ওই যে এমসিকিউ গুলো শেখানো হয় যেগুলো চারুকলায়, তার পাশাপাশি ড্রয়িংটা শেখানো হয়। এবং শুধুমাত্র 3 মাসে কিন্তু তারা একটা স্ট্যান্ডার্ড পর্যায়ের ড্রয়িং শিখে যায়, যে ড্রয়িং স্কুলে তারা টিকেও যায়। অনেক ভালো ভালো যারা ছবি আঁকে তারা টিকে না, কেন টিকে না, যে এগুলোর জন্য টিকে না, কারণ এমসিকিউতে প্রথমে যেহেতু এমসিকিউ পরীক্ষা হয়, এমসিকিউতে তারা বাদ পড়ে যায়। তারা কেন বাদ পড়ে, কারণ তারা ছোট থেকে ছবি আঁকছে, তারা কিন্তু পড়াশোনা করে নাই। মানে যারা ছবি আঁকে নর্মালি, বেশিরভাগের দেখবেন যে যারা যে কোনো কালচারাল জিনিস নিয়ে ব্যস্ত থাকে, তারা হচ্ছে পড়াশোনাটা একটু কম করে, বা করেই না, একটু কম করে বললেও কি হবে, ম্যাক্সিমাম করেই না। ধরেন যে নাচ শিখে, যে অভিনয় চর্চা করে, যে কবিতা লিখে, যে গল্প লিখে, যে হচ্ছে আপনার ছবি আঁকে, যে কোনো এই টাইপের যারা ক্রিয়েটিভ কাজ করে তারা দেখবেন পড়াশোনা করে। এখন কথা হচ্ছে যে যারা ওই মেডিকেলে পড়বে, সে কিন্তু অনেক পড়তে পড়তে ছোট থেকে ওইভাবেই তৈরি হয়েছে, কিন্তু তারপরও
ঢাকা ইউনিভার্সিটি মেডিকেলের সিট সংখ্যা কমের কারণে অনেক ভালো ট্যালেন্টফুল স্টুডেন্ট কিন্তু ওখানে যায় টিকে না, কিন্তু ওগুলো আসে এই চারুকলায় ঠুসাঠুসি করে চারুকলায় টিকে যায়। কিভাবে টিকে? ওই মাত্র 3 মাসের যে চর্চা, সেই 3 মাসের চর্চার বেড়ে কিন্তু সে টিকে যায়। তাহলে এইটা কিন্তু একটা চর্চা, একজন শিল্পী হবেন কি ওটা পরে শেখা, কিন্তু চর্চাটা করে এতটুকু পর্যায়ে শেখানো খুব সিম্পল, এটা কঠিন কিছু না। হ্যাঁ, যে আমি পারবো না এরকম কিছু না, আপনি চর্চা করলেই পারবেন, আপনি কন্টিনিউ করলে পারবেন। তখন তারা 8-9 ঘন্টা ড্রয়িং করে, আজীবন 8-9-10 ঘন্টা করে পড়ছে, তখন তারা 8-9 ঘন্টা করে ড্রয়িং করে। ঠিক আছে, তো ড্রয়িং করে অটোমেটিক 3 মাসে তারা ফিগার ড্রয়িং থেকে শুরু করে স্টিল লাইফ সব শিখে যায় এবং পরীক্ষার হলে তারা শিখে যায়। ঠিক আছে, তো এই যে বিষয়টা, তো এটা কেন বললাম, বলার উদ্দেশ্যটা কি? বলার উদ্দেশ্যটা হচ্ছে যে আপনারা যাতে প্র্যাকটিসটা করেন, আপনারা যে একটা দাগও দিতে পারেন না, কেউ যদি নিয়ম শিখে দাগাদাগি করেন এই 1 বছরে অ্যাটলিস্ট এই পর্যায়ে শিখে যাবেন যে পরবর্তীতে আপনি আগাইতে পারবেন। এখন এটা কতটুকু কন্টিনিউ করবেন সেটা ডিফারেন্ট, সেটা আপনার পার্সোনাল ব্যাপার। কতদিন এটাকে ধরে রাখবেন, যত ধরে রাখবেন, যত প্র্যাকটিস করবেন, অত আগাইতে থাকবেন, ড্রয়িং এর লেভেল অত ভালো হইতে থাকবে। ভালোর তো কোনো শেষ নাই। হ্যাঁ, আমিও ছবি আঁকি, আমার থেকেও হাজার হাজার গুণ ভালো ছবি আঁকে যারা আমার থেকে হয়তো বা বয়সী বেশি বা যারা হয়তো বা প্র্যাকটিস বেশি করতেছে। হ্যাঁ, তারাও করতেছে, আবার খারাপও করতেছে, দুইটাই আছে। সময়, প্র্যাকটিস, দুইটা মিলায়। ঠিক আছে, তো আজকের ক্লাস এখানেই শেষ। আপনাদের আজকে ক্লাস